ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 223 শরীয়তপুর 3-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি শরীয়তপুর 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 3 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাই, আপনি তো এখন প্রতিটা ঘরে ঘরে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বিএনপি আপনাকে বেছে নিয়েছে, সাধারণ জনগণ আসলে বেছে নেবে কিনা আপনাকে? ধন্যবাদ আপনাকে। আসলে গত 2 মাস যাবৎ আমি শরীয়তপুরে আসছি। এর আগে আমি দীর্ঘ 8 বছর কারাগারে ছিলাম। আমাকে গত 18 ইলেকশনে হত্যা করার উদ্দেশ্যে আমার উপরে রক্তাক্ত করে আক্রমণ করা হয়। আমি দীর্ঘ কারাবরণ পরে গত 2 মাস আগে আমি শরীয়তপুরে আসি। আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে আমি এলাকায় আসি। বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমি এলাকায় আসি। আমি শরীয়তপুর আসার পরে শরীয়তপুর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আমাকে সবাই ভালোবেসে বুকে আগলে ধরে। তারা আজ পর্যন্ত আমি যেখানে যাচ্ছি সেখানে শুধু আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটারের আমি ভালোবাসা পাচ্ছি। জামাত কি বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে? কি মনে হয়? আসলে চ্যালেঞ্জ অন্য জিনিস, প্রতিদ্বন্দ্বিতা তো হবেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন ভোটের হিসাবে তখন বোঝা যাবে যে কে চ্যালেঞ্জ না। সাধারণ জনগণ কি ব্যক্তিকে বেছে নেবে না ধানের শীষকে বেছে নেবে? আপনার এই ইলেকশনে আসলে অনেক একটা মিক্সড ইলেকশন হচ্ছে। ব্যক্তিরও বিষয় আছে, আর মার্কার তো অবশ্যই একটা বিষয় আছে। যেহেতু ধানের শীষ দেশের মানুষের প্রিয় মার্কা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের সেই ভালোবাসা ধানের শীষের প্রতি আছে। সাধারণ মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি আপনি নিয়ে যাচ্ছেন, কি ধরনের সম্ভাবনা দেখাচ্ছেন এই আসনটি নিয়ে? আসলে আমি কোনো ট্রেডিশনাল পলিটিক্সে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, আপনি একটা খেয়াল করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবও কিন্তু কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। সো আমি আমাদের এই পরিবার, এই শরীয়তপুর পরিবারের কাছে, এটা আমার পরিবারের ডেভেলপমেন্ট কখনো আপনার প্রতিশ্রুতি দিয়ে করে না। প্রয়োজন হলেই যখন প্রয়োজন তখনই করতে হয়। এরপরও এই আসনটি নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? পরিকল্পনা তো একটি রয়েছেই, সেই বিষয়টা যদি একটু তুলে ধরুন। আসলে পরিকল্পনা না, আমার এটা নিয়ে একটা আমাদের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যে আমি আগেও অনেক টিভি চ্যানেলে বলেছি যে সেই 31 দফার মধ্যে এই শরীয়তপুর সবাই এখনও অবহেলিত বলে। 17 বছরও একটা সরকার ক্ষমতা ছিল, কিন্তু তারা এখনও শরীয়তপুরকে অবহেলিত শরীয়তপুরই বলা হয়। আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা পার্টির পক্ষ থেকে ঘোষণা করেছেন, সেই 31 দফার মধ্যে কিন্তু একটা গর্বিত এবং একটা মডার্ন শরীয়তপুরের অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে ইকোনমিক্যাল জোনের একটা বিষয় বা রাস্তাঘাটের প্রশস্ত করার বিষয়, রাস্তাঘাট যে সরু আছে, সেগুলো খানাখন্দে ভরা, আর অন্যান্য যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই আসনটির মানুষ, সেটা নিয়ে ভেবেছেন কিনা? অবভিয়াসলি আমার এটা ঘর, এটা আমার বাড়ি। শরীয়তপুরের 65টা ইউনিয়ন আমার ঘর। এই ঘরকে নিয়ে তো আমাকে অবশ্যই চিন্তা করব কেন? এটা অবশ্যই আমরা প্রত্যেকটা কাজ আমরা আমাদের প্ল্যান মতো করব ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বলছেন? তাদের কাছে তো গিয়েছেন, এই 5 তারিখের পর থেকে আপনি কতটুকু কাছেই যেতে পেরেছেন? আসলে এইটা একটা ব্যতিক্রম জিনিস আমাদের শরীয়তপুর 3-এ হয়েছে, যেটা এইটা আসলে আমি যে কাজগুলো করে যাচ্ছি এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এবং তার প্ল্যান মতো আমরা এই কাজটা করতেছি। বাংলাদেশের ইতিহাসে কোনো পলিটিশিয়ানের নেতৃত্বে বা চেষ্টায় আপনার পারিবারিক বা সামাজিক বিরোধ মিটিয়েছে এরকম কোনো নজির নেই। শরীয়তপুরে আমি আসার পরে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেমনিভাবে আমাকে তাদের পরিবারভুক্ত করে ভালোবাসার যে প্রাণ সঞ্চালনা সৃষ্টি হয়েছে, সেখানে আমি গত 2 সপ্তাহ আগে আমাদের গোসাইরহাটের 4টা মন্দিরে 30 বছরের বিরোধ ছিল। আমরা সেই পারিবারিক বিরোধকে, সেই গ্রাম্য বিরোধকে আমরা আল্লাহ রহমত সবার মধ্যে ভালোবাসার প্রাণ সঞ্চালন করে আমরা সেই বিরোধ মিটিয়ে দিয়েছি। সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত ভোটের যুদ্ধে লড়াইয়ে টিকে থাকার জন্য বিএনপি সাংগঠনিকভাবে
এই আসনটি? আপনারা জানেন বাংলাদেশের সব জায়গায় বড় বড় দলগুলোর বিরোধ আছে, কিন্তু আমি 2 মাস আগে আমি যখন আসার পরে আমাদের যে মানে আমি আসার পরে শরীয়তপুরে আমাদের তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত সমস্ত বিরোধ মিটে গিয়ে সবাই এখন এক কাতারে হয়ে বাংলাদেশের অন্যান্য জেলার থেকে একটা দৃষ্টান্ত হয়ে আছে যে তারেক রহমানের নেতৃত্বে শরীয়তপুর বিএনপি সুদৃঢ় এবং ঐক্যবদ্ধ। তারেক রহমান যে ধরনের নির্দেশনা দিয়েছে নির্বাচনের আগ মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটা আসলে কি ফলো করে আপনারা কাজ করছেন কিনা? অবশ্যই, কারণ আমাদের পার্টির সিদ্ধান্ত, আমাদের প্রিয় নেতা, আমি যা করছি, যে কাজগুলো করছি, পারিবারিক বন্ধন তৈরি করা, সামাজিক বন্ধন তৈরি করা, এখানে কোনো হিংসা না আসা। এখানে যে হিংসাটা শরীয়তপুর ছিল, আমাকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিল যে তুমি একটা শান্তিময় এবং অহিংস শরীয়তপুর গড়ার চেষ্টা করবে, যেটা আমাদের প্ল্যানে আছে, মানে আমাদের বিএনপির প্ল্যানে আছে। সেই অহিংস শরীয়তপুর এবং একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ শরীয়তপুরকে আমরা আমাদের প্ল্যানের মধ্যে এনেছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে বিকেল 5টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী যারা আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।